দিদি, একটা অভূতপূর্ব পরিস্থিতি দেশে তো বটেই এবং পশ্চিমবঙ্গেও অবশ্যই হয়েছে। সেটা হচ্ছে পশ্চিম এশিয়ার এই যুদ্ধের জন্য জ্বালানি সংকট, যার পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম বাড়ার আশঙ্কা করা হচ্ছিল, কিন্তু তার আগে যে সমস্যাটা দেখা দিয়েছে সেটা হচ্ছে গ্যাসের সংকট। এবং আমরা এই আলোচনাটাকে যদি কয়েকটা ভাগে ভাগে বিভক্ত করে নিই, তাহলে নিঃসন্দেহে প্রথম যেটা, আমি বাচ্চাদের কথা আগে আসবো, বহু মিড ডে মিলের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে। বহু স্কুলে ভাত ডাল বন্ধ করে শুধু ডিম দেয়া হচ্ছে এবং বাচ্চারা, বিশেষ করে একদিকে শিশুরা, অন্যদিকে হোস্টেলের ছেলে মেয়েরা, যেখানে বাণিজ্যিক গ্যাসে রান্না করতে হয়, বাণিজ্যিক গ্যাস অমিল, তাদের কিছু করার নেই, একটা সংকট দেখা দিয়েছে। আমি আমার প্রথম প্রশ্ন এই বাচ্চা, স্কুল এবং মিড ডে মিল নিয়ে। দেখুন, আমি আপনাদের বলি যে আমি অলরেডি সকাল থেকে এই নিয়ে আলোচনায় আছি। আমার চিফ সেক্রেটারি থেকে শুরু করে সবার সাথে কথা হয়েছে এবং কালকে আমরা সমস্ত আর্জেন্ট মিটিংও ডেকেছি সব ডিপার্টমেন্টকে নিয়ে। কিন্তু কথা হচ্ছে গ্যাসটা আমাদের হাতে নেই। গ্যাস সাপ্লাইটা টোটাল এটা সেন্ট্রাল গভর্নমেন্টের পেট্রোলিয়াম মিনিস্ট্রি দেখে, এটা আপনারা নিজেরাও জানেন। তো আমার কথা হচ্ছে এবং কালকে অত্যাবশ্যকীয় পণ্য আইন 1955 জারি হয়েছে, তো যার ফলে মানে এটার নিয়ন্ত্রণ করা হচ্ছে। আরো ক্রাইসিসটা নিয়ন্ত্রণ করা হচ্ছে না, এটা বরঞ্চ আগে থেকে যদি গভর্নমেন্ট বলে দেয় যে 25 দিন আপনি অ্যাপ্লাই না, 25 দিনে আপনাকে টাইম লাগবে টু অ্যাপ্লাই ফর এ গ্যাস, আপনি একটা গ্যাসের জন্য অ্যাপ্লাই করতে আপনার 25 দিন টাইম লাগবে, তাহলে তো যারা সুবিধাবাদী লোক কিছু আছে এই সমাজে, সবাই নয়, তারা তো এই সুযোগ নেবেই এবং তাতে সাধারণ মানুষ ভোগান্তি বাড়বে। সুতরাং কেন সেন্ট্রাল গভর্নমেন্ট, আপনি বলছেন এই জন্য কালোবাজারি হয়েছে? কালোবাজারি হয়েছে আমি এখনো বলছি না, আমি এখনো বলছি না। তার কারণ হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এটা অ্যালাউ করেছেন। তাদের প্রথমেই বোঝা উচিত ছিল যে তোমার মজুদ ভান্ডার কত আছে। গ্যাসের মজুদ ভান্ডার নেই কেন? প্রত্যেকটা গ্যাসে পেট্রোল পাম্পে রেটে দেখবেন নরেন্দ্র মোদীর ছবি থাকে, তুমি ছবি দিয়ে প্রচার করছো, আর তুমি যখন জানো যে পেট্রোলিয়ামের ক্রাইসিস হচ্ছে, তুমি রাশিয়ায় যাচ্ছ কিনতে আমেরিকার থ্রুতে, কিন্তু যখন দেশে গ্যাসের ক্রাইসিস হচ্ছে, গ্যাস মানে মানুষের ঘরকন্যা, গ্যাস মানে হোটেল রেস্টুরেন্ট, গ্যাস মানে যারা গ্যাসে পরিবহন চালায়, সবকিছু কিন্তু নির্ভর করে। তো আমার কথা হচ্ছে তুমি একটা প্রপার প্ল্যানিং না করে আগেই হট করে ডিক্লেয়ার করে দিলে 25 দিন আগে গ্যাস পাওয়া যাবে না, তো 25 দিন আগে গ্যাস পাওয়া যাবে না বলবার আগে তোমার তো একটা জনগণকে তাকে তার বাড়িতে গ্যাসের যে মানে অ্যাটলিস্ট তাকে 7 দিন সুযোগ দেওয়া উচিত ছিল যে 7 দিনের মধ্যে আপনি গ্যাস কিনে রাখুন, তারপরে আবার আপনি 25 দিন অ্যাপ্লাই করবেন। সেটা না করে হঠাৎ করে গভর্নমেন্ট যদি নিজে ভুল সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত, এখন তুমি এসমা জারি করেছো, এসমা জারি করে কি করবে? যাকে তোমার পছন্দ নয় তাকে তুমি গ্রেফতার করবে, কিন্তু তাতে কি মানুষের সমস্যা সমাধান হবে? তাতে সমস্যা হবে না। আপনি নিশ্চয়ই একমত হবেন যে যারা এই রকম দেশের সংকটের সময় কালোবাজারি বা মজুদদারি করে তারা তো ক্রিমিনাল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত সব সময়। আমি মজুদদারদের পক্ষে নই, আমি তোমায় আবার বলছি, আমরা অতীতেও অনেক কিছু দেখেছি যে জোর করে কিছু হয় না, এদের বোঝাতে হবে। আমরা অলরেডি ডিএমএসপি দের ইনস্ট্রাকশন দিয়েছি, যেটা হচ্ছে সবাইকে বুঝতে হবে যেহেতু মানুষের সমস্যা হচ্ছে, কাজেই আমরা যেন মানুষকে এই বিপদে মানুষের পাশে দাঁড়াই। যেমন কোভিডের সময় আমরা মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছিলাম সবাইকে, এবং সবাই সে অনুরোধ শুনেও ছিলেন। সেই রকম আমরা সবাইকে অনুরোধ করব, এটা টাকা ইনকামের টাইম নয়, এটা হচ্ছে মানুষকে সাহায্য করার টাইম, এবং সেটা তৈরি হয়েছে ভুল সিদ্ধান্তের ফলে। দেখুন, আমাদের হাতে থাকলে আমরা ঠিক প্ল্যানিং করে তবে কিন্তু এসব ঘোষণা করতাম, কিন্তু আমাদের হাতে নেই বলে এটা টোটাল সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে আছে। আমি কাউকে ব্লেম করছি না, কিন্তু যখন মানুষ বিপদে পড়বে, তুমি এসআইআর নিয়ে সিদ্ধান্ত নিয়ে চটপট মানুষের নাম কাটতে পারো, আর তুমি যখন জানো যুদ্ধ চলছে অনেক দিন ধরে, তুমি তেলের জন্য আমেরিকাকে দিয়ে রাশিয়াকে বলতে পারো, কিন্তু তোমার গ্যাসের রিজার্ভ কি আছে? তোমার দেখুন, প্রত্যেকটা মানুষ জমিয়ে রাখে কিছু টাকা, কারণ তার বিপদে যাতে কাজে লাগে, ঠিক আছে? তা তোমার তো একটা গ্যাসের ভান্ডার আছে, সেই গ্যাসের ভান্ডারটাই তোমার কত মজুদ ছিল? আদৌ তোমার গ্যাসের ভান্ডার, যেখানে প্রত্যেকটা জায়গায় দেখি মোদিজির ছবি লাগায়, আমার কোনো আপত্তি নেই,
কিন্তু কথা হচ্ছে তুমি তোমার গ্যাসের ভান্ডারটা তুমি কেন একবারও লক্ষ্য না রেখে তুমি, আমরা যেমন স্টক টেকিং করি, তোমাকে আমি বলি 6 মাস আগে থেকে স্টক টেকিং করি, আমার আলু প্রকিউরমেন্ট কতটা থাকবে, কতটা বাজারে ছাড়বো, কতটা আমি মানুষের জন্য রাখবো, কমাস পর্যন্ত চলবে, এইরকম মনে রাখবে। এদের আগে থেকে এরা কোনো প্রাইস হাইক নিয়ে, প্রাইস ইন্ডেক্স নিয়ে আলোচনা করে না। দ্রব্যমূল্য বৃদ্ধি যে বাজারে চতুর্গুণ হয়ে গেছে সেদিকে খেয়াল করে না, এরা শুধু রাজনৈতিক ভাষণ দেয়। এই আলোচনার কথা বলি যে আপনি যখন কথা বলছি তখন দেখছি যে অন্যান্য রাজ্যের বিরোধীরা তারা বিশেষ করে কংগ্রেসের নেতৃত্বে তারা চাইছে যে সংসদে এ নিয়ে সরকারকে বিবৃতি দিতে হবে, আলোচনা করতে হবে। কে স্ট্যালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, তিনি প্রধানমন্ত্রীকে চিঠি দিচ্ছেন যে এলপিজির বিকল্প ব্যবস্থা করার জন্য। আপনার সঙ্গে কেন্দ্র সরকারের এই নিয়ে কোনো রকম যোগাযোগ বা কথা হয়েছে কিনা, এক। আর দুই হচ্ছে যে উপমহাদেশেই তো সংকট ক্রমশ ঘনীভূত হচ্ছে, মানে পাকিস্তানে কাল থেকে 50% ধরুন গণপরিবহন যেটা সেটা বন্ধ হয়ে গেছে, এবং ওয়ার্ক ফ্রম হোম, মানে একেবারে আপনি কোভিডের কথা বললেন, দুদিনের ওয়ার্ক ফ্রম হোম চালু করা হয়েছে। তার কারণ গাড়ি চলবে, তার জ্বালানি তেলটুকু নেই। বাংলাদেশ ইতিমধ্যে ভারত থেকে আবার তেল নিয়েছে, আমাদেরই এই সংকট। তো এই সার্বিকভাবে দেখলে কিন্তু প্রতিবেশী দেশগুলোর থেকে এই মুহূর্তে ভারতবর্ষ একটু হলেও বেটার জায়গায় আছে। আপনার সঙ্গে কেন্দ্রের কোনো কথা হয়েছে এ নিয়ে? কোনো সাজেশন দেবেন আপনি? কেন্দ্র সাজেশন না, আমার ডিমান্ড এটা যে এসেনশিয়াল কমোডিটি, মল, রেস্টুরেন্ট, পরিবহন যারা গ্যাসে চলে, এবং বিশেষ করে মিড ডে মিল, আইসিডিএস, হসপিটালগুলো, হস্টেলগুলো, এগুলো বিশেষ করে এসেনশিয়াল কমোডিটিস এর মধ্যে রেখে এদের স্পেশাল এবং ডোমেস্টিক, যেটা মানে মানুষ, সাধারণ ঘরের পরিবার, সামাজিক পরিবার, আমাদের গৃহস্থরা, তারা যাতে গ্যাস পায় তার জন্য একটা আলাদা প্ল্যানিং করা দরকার। প্রথমে দেখে নিতে হবে যে আমার গ্যাস ভান্ডারে কত গ্যাস মজুত আছে এবং সেই গ্যাসটা আমি কতদিন সাপ্লাই করতে পারবো। কারণ পেট্রোলিয়াম মিনিস্ট্রি তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার হাতে, আমাদের হাতে নয়। আপনারা যদি বলেন আমাদের অবস্থা ভালো, তাহলে ব্যাঙ্গালোরের সব হোটেল ভালো হয়ে গেল কি করে, বন্ধ হয়ে গেল কি করে? না না, আমাদের মানে আমি বলছি আপনাকে দায়িত্ব নিয়ে যে রাজ্যের অবস্থা আমি আপনাকে বলছি, প্রথম হলো ব্যাঙ্গালোর, তারপরে মহারাষ্ট্র, এমনকি লখনৌয়ের মতো শহর, এবং কাল থেকে আমাদের এখানেও যে সমস্ত রেস্তোরাঁ, মিষ্টির দোকান সরাসরি ইম্প্যাক্ট হয়েছে। আইস হোটেলগুলো তাদের অর্ধেক বন্ধ হয়ে গেছে, অর্ধেক আবার সেই আমাদের ছোটবেলার মতো কাঠকয়লায় শিফট করতে হয়েছে। সংকট একেবারে গভীর। আপনি তো জানেন যে কাঠকয়লাটা তারা পাবে কোথায়? তারা যে স্টোভ জ্বালাবে, কেরোসিনটা পাবে কোথায়? সেন্ট্রাল গভর্নমেন্ট তো কেরোসিন সাপ্লাইও বন্ধ করে দিয়েছে। একবারও ভেবেছে যে এইরকম পরিস্থিতি আসলে কি করবার দরকার? যে কোন, ওরা তো জানে যুদ্ধ তো লেগেছে আজকে অনেক দিন হয়ে গেছে, তো তার মধ্যে কোনো প্ল্যানিং করেনি কেন? আজকে আমি শুনেছি হোম সেক্রেটারি একটা মিটিং করছে চিফ সেক্রেটারির সাথে। এখনো হোম সেক্রেটারি লেভেল, বুঝুন, ওরা কথায় কথায় ধমকায়, এসআইআর করতে পারে, ভোটার লিস্টের নাম কাটতে পারে, কিন্তু এখন দেখুন রাজনীতি থেকে অর্থনীতি টোটালটাই ধ্বংস করে দিয়েছে। রিজার্ভ ভান্ডারটা কোথায়? আমার যদি জিজ্ঞেস করেন, আমি চাল প্রকিউরমেন্ট করি, মিটিং হচ্ছে, হ্যাঁ, আরে সেই মিটিং এর তো কোনো ভ্যালু নেই। আমাকে তো অল্টারনেটিভ প্ল্যান তৈরি করতে হবে। আমি সকাল থেকে 4-5 বার প্ল্যান তৈরি করার জন্য, আমি ধরুন আমি হেল্প করতে পারি, কিন্তু আমি হেল্প করবো কি করে? সাপ্লাই চেন তো আমার হাতে নেই, সাপ্লাই চেন তো কেন্দ্রীয় সরকারের হাতে। পেট্রোলিয়াম মিনিস্ট্রি, অয়েল মিনিস্ট্রি তো ওরা করে, গ্যাসের এজেন্সি তো ওরা দেয়। তো এত গ্যাসের এজেন্সি দিয়েছে বিজেপি পার্টির মেম্বারদের, তারা কি করছে? প্রত্যেকটা পেট্রোল পাম্প তাদের হাতে, নরেন্দ্র মোদীর ছবি লাগিয়ে রাখে। তারা কি করছে? তারা একবারও ভেবেছে এসআইআর করতে 1 সেকেন্ড লাগে, এজেন্সি লাগাতে 1 সেকেন্ড লাগে, আর গ্যাসের ভান্ডারটা মজুত আছে কিনা না দেখার আগেই 25 দিন পরে গ্যাস পাবেন, এই কথাটা বলে দিয়ে ওরা ব্ল্যাকমেলার এবং হোর্ডারদের হাত শক্তিশালী করেছে। আমরা বোঝাবো, আমরা এসপিডিএম কে অলরেডি নির্দেশ দিয়েছি টু টক টু দেম ইফ দেয়ার ইজ এনিথিং ফাউল। আমরা বলেছি নজর রাখতে, কিন্তু আমি যদি আরো বেশি করে ফোর্স ইউজ করি তাই কিন্তু উল্টোটা হবে। আমি ফোর্স ইউজ করব না, আমি ভালোবেসে বোঝাবো যাতে কেউ হোর্ডিং না করে।
কারণ দেখবেন আলু যখন দাম বেড়ে যায়, আমাদের কিছু লোক আছে আলু পাঠিয়ে দেয় অন্যান্য জায়গায়, যারা আমাদের পরিযায়ী শ্রমিকদের ধরে মারে। আমাদের লোকেদেরই বুঝতে হবে আজকে আলু যখন বাজারে মাঠে পড়ে আছে, কারণ আলুর ফলন এবার বেশি হয়েছে, আমরা প্ল্যান করে আলুটা তুলে নিচ্ছি কোল্ড স্টোরেজে। তার কারণ আমি আইসিডিএস এ দিতে পারবো, আমি সুপার বাংলায় দিতে পারবো, আমি মিড ডে মিলে দিতে পারবো, আমি হসপিটালগুলোতে দিতে পারবো। যেমন আমরা প্রায় 54 লক্ষ মেট্রিক টন ধান প্রকিউরমেন্ট করি, যে রেশনে যে চালটা দেওয়া হয় চাষিদের থেকে আমরা ডাইরেক্ট কিনি। সুতরাং আমরা কিন্তু একটা প্ল্যানিং করি, আমি প্রতিবার মিটিং করি, আমাদের একটা কমিটি আছে ট্রেডার্সদের নিয়ে, চাষিদের নিয়ে। সেটা হচ্ছে যে তোমার কত উৎপাদন আছে আর আমার মাস পর্যন্ত কতটা আলু, নতুন আলু উঠবার আগে আমার কতটা স্টোরেজে থাকবে। আমি পুরো আগামী 6 মাস দেখে নিয়ে প্ল্যানিংটা করে রাখি। তো আমরা যদি করতে পারি, তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কি শুধু খাবে আর পড়বে আর গালাগালি দেবে আর এজেন্সি দেখাবে? তারা কোনো প্ল্যানিং করবে না। আর যে শেষ সময় এসে বলবে কোভিডের ওষুধের সময় একটা পুরো ব্র্যাকেট করে বলে দিয়েছে এই কোম্পানিটা থেকে কিনতে হবে। এই কোম্পানিটা কিন্তু অনেক বাজে ওষুধও দিয়েছে। আমার কথা হচ্ছে আমি কোথা থেকে কিনবো সেটা আমি বুঝবো, এটা মানুষের স্বাধীনতা, কিন্তু তোমাকে সাপ্লাই চেন ওপেন করতে হবে। আমি আগে তো দেশকে বাঁচাবো, তারপরে এবং সেখানে পরিকল্পনা, অবশ্যই পরিকল্পনা ছাড়া একেবারে কোনো কিছুই কার্যকরী হবে না। কিন্তু একটা জায়গায় আপনার সঙ্গে আমি দ্বিমত, মার্জনা করবেন, সেটা হচ্ছে মজুদদার এবং কালোবাজারিদের ভালোবাসা দিয়ে বুঝিয়ে কিন্তু দিদি কাজের কাজ কিছু হয় না। তারা তো এইটা জেনেই মজুদ করে যে তারা যে তারা বেআইনি কাজ করছে। শুনুন, আমি মজুদদারের পক্ষে নই, প্লিজ এটা আন্ডারস্ট্যান্ড, আমাকে ভুল বুঝবেন না। আমি যেটা আপনাকে প্র্যাকটিক্যাল সেন্সের কথা বলছি, মানুষের প্রয়োজনে সব মানুষকে কাজে লাগাতে হয়। যদি কেউ হোর্ডিং করে থাকে এটার জন্য দায়ী কেন্দ্রীয় সরকার, কারণ আগে থেকে তাদের অ্যানাউন্স করাটা উচিত হয়নি যে 25 দিন পরে পাবেন। সেই জন্য এরা এইবার একটা আমি এবার আপনাদের বলি, আমি যেহেতু একটা মেজর ক্রাইসিস আজ থেকে হয়েছে, সেটা হচ্ছে দিদি অটো নিয়ে। আমি সেটা হচ্ছে ধরুন আমাদের পরিবহন ব্যবস্থা শেষ করতে দিন, আমি জানি, আমি ভাবছি আপনি আগে মজুদারের ব্যাপারটা শেষ করতে দিন। আপনি তো আপনাদের আমরা খবর দিই না কিছু আমি এই ব্যাপারে, কারণ যেটা ভেতরে ভেতরে করতে হয়। আমরা অলরেডি ডিএমএসপিদের ইনস্ট্রাকশন দিয়েছি যে তাদের সাথে কথা বলতে, ব্ল্যাক মার্কেটিয়ার্স বা ওরা যারা আছে আগে আমরা বোঝাবো, তাতে যদি না বোঝে সে মালগুলো দরকার হলে গভর্নমেন্ট সিজ করবে, গভর্নমেন্ট সিজ করে গভর্নমেন্ট আইসিডিএস সেন্টারে মিড ডে মিলে যেখানে যেখানে প্রয়োজন দিয়ে দেবে। গভর্নমেন্টের হাতে তো সেই পাওয়ার আছে, সেই পাওয়ারটা আমরা ইউজ করবো। আমাদের তো এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট আছে, সেটা আমরা কি করব সেটা আমরা যদি আগেই জানিয়ে দিই তাহলে কিন্তু তারা তো অনেকে সাবধান হয়ে যাবে, অন্য দেশে রাজ্যে পাঠিয়ে দেবে। ঠিক আমি এটা মানছি আপনার কথা। এই পরিবহন ব্যবস্থায় মানে অটো তো একটা মেজর ভূমিকা পালন করে, বাসের পাশাপাশি আমাদের গণপরিবহনটাকে সচল রাখে। একটা অটোর ধরুন ট্রিপ লেন্থ হয় 5 থেকে 6 কিলোমিটার। তো এইখানে যেভাবে ক্রাইসিস হয়েছে এরপরে অবধারিত যেটা সেটা হচ্ছে, এবং তার জন্য আমি অন্তত অটোওয়ালাদের দোষ দেখি না, যে জ্বালানি এমন ভাবে বেড়েছে, আমি অঙ্কটা দেখছিলাম, এরপরে অবধারিতভাবে ভাড়া বাড়বে। তো এইটা নিয়ে মানে কি ভাবছেন? এক তো অটোর সংখ্যা কমে যাবে, 2 হচ্ছে ভাড়া বাড়বে। তো কোনো মানে ওয়ে আউট কি আছে? দেখুন, আমার কথা হচ্ছে যে অটোতে যারা গ্যাসে চালায় সাপ্লাইটা যদি না থাকে সে চালাবে কোত্থেকে? রেস্টুরেন্টে যদি গ্যাসের সাপ্লাই না থাকে রেস্টুরেন্টে চলবে কোত্থেকে? এতে তো কর্মসংস্থানের বেকার হয়ে যাবে অনেক ছেলে মেয়ে। হোটেলে যদি গ্যাস সাপ্লাই না থাকে অলরেডি আউটলেট বন্ধ হতে শুরু করেছে। অলরেডি ব্যাঙ্গালোরে সমস্ত হোটেল বন্ধ হয়ে গেছে। তো এই জন্য গভর্নমেন্টের প্ল্যানিং এর দরকার ছিল না। আমি প্রথম জানতে চাই সংসদে এটা আলোচনা করে দরকার গভর্নমেন্টের বিবৃতি দেওয়া কত ওদের ভান্ডারে আছে, এবং যখন গ্যাস ভান্ডার সেটা ভাগ করে দিতে হবে মানুষের মধ্যে, যা আছে সমান ভাগ করতে হবে, সমান ভাগ করে দিতে হবে। কোথা থেকে আমরা পেতে পারি, কার কাছে অ্যাভেলেবেল আছে
তার জন্য একটা প্ল্যানিং করতে হবে। আর পেট্রোলিয়াম ডিপার্টমেন্টকে, প্রাইম মিনিস্টারকে আর হোম মিনিস্টারকে বলবো এজেন্সির দিকে না তাকিয়ে আর এসআইআর এর নাম কাটার দিকে না তাকিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার না কেটে পার্লামেন্ট চলছে, পার্লামেন্টে তাদের জবাবদিহি করতেই হবে। প্লাস অল্টারনেটিভ প্ল্যান অফ অ্যাকশন বলবে। হোম সেক্রেটারিকে দিয়ে মিটিং করে এত ক্যাজুয়ালি নিলে হবে না। হোম সেক্রেটারি কি ক্ষমতা? আপনি বলছেন কোভিড এর সময় যেটা মিটিং হতো, যে একদম প্রধানমন্ত্রী বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে কথা বলতেন সরাসরি? আমার প্রধানমন্ত্রীর দরকার নেই, আমার কোন স্তরে মিটিং চাইছেন? আমি কোন স্তরে মিটিং চাইছি না, এই মিটিং এর কোনো ভ্যালু নেই। আমি প্ল্যানিং চাইছি, মানুষের যাতে সাপ্লাই চেইন বন্ধ না হয় সেজন্য কি করছে সেটা আমি জানতে চাইছি। দিদি, আরেকটা প্রশ্ন, যদিও আমি জানি যে এই গ্যাসের দাম বা পেট্রোলিয়াম প্রোডাক্ট বাবদ রাজ্যের কাছে যে টাকাটা পৌঁছয় সেটা জনগণের ক্ষেত্রে ব্যবহার করা কতটা গুরুত্বপূর্ণ এবং রাজ্যের ফান্ডিং এর একটা বড় অংশ সেখান থেকে আসে। আমি ফান্ড আমরা 4 বছর ধরে আমাদের ফান্ড পাই না, তা সত্ত্বেও দরকার মানি এখানে ফ্যাক্টর নয়। মানুষকে প্রয়োজনে আমরা সাবসিডি দিতে পারি, কিন্তু সাপ্লাই না হলে সাবসিডিটা দেবো কোথায়? ঠিক 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 আমি সাবসিডির কথাতেই আসছিলাম যে 879 টাকা যখন দাম ছিল তখন কেন্দ্র পেত 20 টাকা 93 পয়সা, রাজ্য পেত 20 টাকা 93 পয়সা, এখন আরো বেড়েছে। তো এইখান থেকে কোনো সাবসিডি কথা কি রাজ্য ভাবছে রিলিফ দেওয়ার জন্য? ইজ নট দ্য প্রায়োরিটি, প্রায়োরিটি হচ্ছে সাপ্লাই। এখন তো ক্রাইসিস ম্যানেজমেন্ট। হ্যাঁ, এখন সাপ্লাইটা হলে তখন আমি তো এসব ভাববো। আমি তো নিশ্চয়ই চাইবো না মিড ডে মিল আটকে যাবে সাবসিডির জন্য, আমি তো নিশ্চয়ই চাইবো না আইসিডিএস আটকে যাবে সাবসিডির জন্য, হসপিটাল আটকে যাবে সাবসিডির জন্য। ফান্ড এখানে যেমন করে হোক আমরা জোগাড় করব, কিন্তু সেটা ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সাপ্লাই চেনটা আমাদের ফার্স্ট ওপেন করতে হবে, এবং সাপ্লাই চেনটা কোথায় মজবুত আছে, কোথায় পাওয়া যেতে পারে সেই সাপ্লাই চেনটা আগে দেখার দরকার। সাপ্লাই চেনই যদি না থাকে আপনি সাবসিডিটা কাকে দেবেন? ঠিক, আমি এইখানে আরেকটা জায়গা আনতে চাইছি যেটা অবস্থাপন্ন যারা বিকল্পের কথা ভাবছে, যে যারা মিটিং এ গেছিল শুনুন, তাদের ইনপুট হচ্ছে সাপ্লাই চেন দিতে পারলো না, যেটা হোম সেক্রেটারি মিটিং করেছে সাপ্লাই চেন দিতে পারলো না। হোম সেক্রেটারি মিটিং করছিলেন বিভিন্ন রাজ্যের মুখ্য সচিবদের সঙ্গে, তারা সাপ্লাই চেন দিতে পারেনি। আপনি গভর্নমেন্টের তরফ থেকে ইনফরমেশন পেলাম যে সাপ্লাই চেনটা দিতে পারলো না। আরেকটা এর সরাসরি ইম্প্যাক্ট যেটা হবে সেটা হচ্ছে ফান্ডের জন্য প্রবলেম হবে না, আমি দরকার হলে ভিক্ষে করে ফান্ড জোগাড় করব, কিন্তু সাপ্লাই চেন দিতে হবে, মানুষ যাতে সাপ্লাই পায় তার ব্যবস্থা আগে করতে হবে। মানে ধরুন বিকল্প হিসেবে আপনি সঠিকভাবে বললেন যে এখন তো কাঠ কয়লা এই ট্রান্সফারটা সহজ কথা নয় এবং তাতে পরিবেশ দূষণের সংকটও আছে। অনেকে ইন্ডাকশন চিন্তা করছি না, মানুষ আগে তো দুটো পেটে খাবে, কাঠ কয়লা কোথায় পাবে? তাহলে জঙ্গলের লোকেরা কোথায় যাবে? আপনি আমাকে বলুন, সে যে কাঠ কয়লা নিয়ে করবে তার জন্য তো গুল দিতে হবে, কাঠ কয়লা দিতে হবে, ঘুঁটে দিতে হবে, সেগুলো কোথা থেকে পাবে? যারা গ্রামের দিকে রান্না করে তারা এগুলো জানে এগুলো লাগবে, তাকে তো জোগাড় করতে হবে, কোথা থেকে জোগাড় করবে? তার জন্য শহরে যদি আপনি শুনুন, একটু কেরোসিন চাই, আর ইন্ডেন দিয়ে লোকে বড় জোর একটু চা করতে পারে, একটু কফি করতে পারে, একটু গরম জল করতে পারে, একটু বাচ্চার দুধ করতে পারে, একটু ছোটখাটো একজন দুজনের একটা ভাতে ভাত ফুটিয়ে নিতে পারে, কিন্তু এর থেকে বেশি তো পারে না। এবার ধরুন বিকল্প যেটা আরেকটা শহরের দিকে আছে সেটা হচ্ছে ওই ইন্ডাকশন ওভেন বা ইন্ডাকশন প্রেসার কুকার ব্যবহার, সেখানে আবার আপনার বিদ্যুতের চাহিদাও বেড়ে যাবে রাতারাতি, এটাও একটা পরোক্ষ প্রভাব আছে। লোডশেডিং হতে শুরু হবে, তাহলে তো আবার লোডশেডিং হতে শুরু হবে। হ্যাঁ, সেটাই তো বলছি, একদম পরোক্ষ প্রভাব আছে তার। তাহলে মানে এইভাবে আমরা গরমকাল এমনিতেই এসির চাহিদা এত বেড়ে গেছে,
এবং আগে যে এসির চাহিদা ছিল তার থেকে প্রোডাকশন অনেক বাড়ানোর ফলেও এসির চাহিদা কিন্তু অনেক বেড়ে গেছে। এক একটা বাড়িতে এক একটা রুমেই প্রায় 3-4টে করে এসি থাকে। সে দরকার হলে এসির চাহিদা একটু কমিয়ে রান্নার চাহিদার জন্য সেটা একটু হেল্প করা যেতে পারে, কিন্তু সেটা বিদ্যুৎ আমরা সাবসিডি দিয়ে এর জন্য। মনে রাখবেন, আমরা প্রতি বছর পাওয়ার ডিপার্টমেন্টকে প্রায় 700 থেকে 1,500 কোটি টাকা সাবসিডি দিই, কোনোদিন দাম বাড়াই না। সিএসসি যে দামটা বাড়ায় আমরা সেই দামটা কিন্তু স্টেট গভর্নমেন্ট বাড়াই না। দিদি, অর্থাৎ আমি এইভাবে সাম আপ করতে পারি যে এক হচ্ছে কালকে আপনার গুরুত্বপূর্ণ মিটিং আছে, যেখানে নিঃসন্দেহে মিড ডে মিল থেকে, হাসপাতালের ক্যান্টিন থেকে সাধারণ মানুষের ব্যবহার এবং পরিবহন ক্ষেত্রে, অটো ইত্যাদির ক্ষেত্রে এই সংকট আলোচিত হবে। এবং আপনি পাশাপাশি এই দাবি তুলছেন যে কেন্দ্রকে অবিলম্বে সংসদে বিবৃতি দিতে হবে এবং রাজ্যের সঙ্গে একটা সুষ্ঠু কোঅর্ডিনেশন, সেটা তো স্বাভাবিকভাবেই পরিকল্পনা। গ্যাসের ভান্ডারে কত সঞ্চিত আছে এবং সেটা যদি তাদের আন্ডারে থাকে তাহলে ব্ল্যাকমেলিং হলে তো তারা দায়ী। তার কারণ এখন যত গ্যাসের এজেন্সি 12 বছরে দেওয়া হয়েছে সবটাই বিজেপি পার্টিকে দেওয়া হয়েছে যতদূর আমি জানি। আচ্ছা, রাতারাতি সব গ্যাস উধাও হয়ে গেল। আর কেন বললো 25 দিন আগে অ্যাপ্লাই করতে হবে? এই কথাটা আমার আপত্তি আছে। আচ্ছা, আমরা যদি বুদ্ধিমান হই, আমার প্ল্যানিং আমি বলবো না। আচ্ছা, আমি অল্টারনেটিভ ভেবে তবে বলবো। আচ্ছা, সেটা কালকে বলবেন? না না, আমার অল্টারনেটিভ তো সাপ্লাই চেন আমার হাতে নেই। সাপ্লাই চেনটা আমাদের দিতে হবে, তারপরে সব সিদ্ধান্ত হবে। আর ব্ল্যাকমেলিং বা হোর্ডিং যারা করছে, আমাদের সিদ্ধান্ত, আমাদের সবাই সজাগ আছে এবং উই আর টেকিং ফুল কেয়ার। আচ্ছা দিদি, অনেক ধন্যবাদ। কালকে নিঃসন্দেহে আপনার বৈঠকের দিকে আমাদের নজর থাকবে। নজর থাকুক, কিন্তু আজকে যখন সেন্ট্রাল গভর্নমেন্ট বৈঠক করে কোনো সাপ্লাই চেন বলতে পারেনি, সেটা স্টেট পাবে কোত্থেকে? স্টেটে যদি সাপ্লাই চেনটা সেন্ট্রালের হাতে থাকে। আপনি কি কেন্দ্রের সঙ্গে আর কোঅর্ডিনেট করবেন? ডিসক্রিমিনেশন করা উচিত না, সব স্টেটকে সমানভাবে ভাগ করে দেওয়া উচিত যা আছে মজুদ ভান্ডার। এবং আরো মজুদ ভান্ডার কোথায় কোথায় পাওয়া যাবে নজর রাখা উচিত। এবং আমরা যাদের পাঠাচ্ছি তেল, এই পাঠাচ্ছি গ্যাস, সেটা এখন আপাতত আমাদের জন্য রাখা উচিত, স্থগিত রাখা উচিত। আগে দেশ বাঁচলে তারপরে ইনকাম হবে, আগে দেশ বাঁচুক তারপরে ইনকাম হবে। কারণ আমাদের এখান থেকে তো অনেক গ্যাস অনেক জায়গায় সাপ্লাই হয়, আমি জানি, নামগুলোও জানি কারা করে। আমি অন্য দেশকে ডিপ্রাইভ করতে চাই না, কিন্তু আমাদের নিজেদের দেশকে তো আগে বাঁচতে হবে, আগে তো ঘর। অবশ্যই, এখানে আমি সম্পূর্ণ একমত দিদি। অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। থ্যাংক ইউ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।